আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের সর্বশেষ যে দলগত কাজটি রয়েছে, দলগত কাজ 2, এটি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে প্রেস করলেই তোমরা যে কাজটি করানো হচ্ছে তার আগের ভিডিওগুলো সবগুলোই পেয়ে যাবা এই বইয়ের। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে এর উত্তরটা লিখে ফেলি। এখন আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজব। এজন্য আমরা একই এলাকার 5 থেকে 6 জন মিলে একটি দল গঠন করি। এবারও আমরা দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজব। এজন্য আমরা একই এলাকার 5 থেকে 6 জন মিলে একটি দল গঠন করি। এবারও আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধানী কাজ করব। আমরা দলে বসে লোকমুখে শোনা আমাদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা অথবা বই অথবা পত্রিকা অথবা টিভির কোনো ডকুমেন্টারিতে দেখা কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করি। এরপর এই ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহের জন্য তথ্যদাতা হিসেবে আমরা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকার নেব। সেই সঙ্গে বিভিন্ন দলিল দস্তাবেজ, পুরানো পত্রিকা বা ম্যাগাজিন, কোনো ব্যক্তির লেখা জীবনী, বই, প্রবন্ধ ইত্যাদি উৎস থেকেও তথ্য সংগ্রহ করব। এরপর তথ্য বিশ্লেষণ করে ফলাফল নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা ইতিহাসের দলিল নামক একটি সাময়িকী তৈরি করে সেখানে আমাদের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব। আমরা ছোট প্রতিবেদন অথবা গল্প অথবা কবিতা ইত্যাদি বিভিন্নভাবে এই সাময়িকীতে আমাদের অনুসন্ধান পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে উত্তরটা দেখাবো সেটা হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার পর প্রাপ্ত ফলাফল যেটি তোমরা উপস্থাপন করবে সেটি দেখিয়ে দেব মাত্র। তাহলে তোমাদের জন্য কাজটি সহজ হয়ে যায়। তাছাড়া যদি ভেঙ্গে ভেঙ্গে এই দলগত কাজটা করি তাহলে 2-3 পেজ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের কষ্ট হয়ে যাবে। আমি জাস্ট সাক্ষাৎকার নেওয়ার পর যে জিনিসগুলো পেয়েছি সেগুলোই এখানে উপস্থাপন করব। ঠিক আছে? তো চলো আমরা এটির উত্তর দেখে ফেলি। দলগত কাজ 2। তো আমরা এই ঘটনাটি নিয়েছি আমাদের এলাকার ইতিহাসের দলিল ডাকুয়া জমিদার বাড়ি। তোমরা চাইলে তোমাদের এলাকায় এরকম ঐতিহাসিক কোনো ঘটনা থাকলে সেটির আলোকে সেটার কাহিনী এলাকার মানুষের মুখ থেকে শুনে লিখে নিতে পারো। ডাকুয়া জমিদার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে অবস্থিত। ডাকুয়া পরিবারের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন দৌলত ডাকুয়া। তিনি ছিলেন অনেক ভূসম্পত্তির মালিক। এলাকায় তিনি দানবীর এবং শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। ডাকুয়া জমিদার বাড়ির প্রাচীন স্থাপত্যগুলো বেশ চমকপ্রদ, কিন্তু 2000 সালের শেষের দিকে ডাকুয়ারদের বিভক্তির কারণে প্রাচীন স্থাপত্যগুলো ভেঙে নতুন করে বিভিন্ন বিল্ডিং নির্মাণ করা হয়। ঐতিহাসিক এসব স্থাপনা ভেঙে ফেলার কারণ হচ্ছে ভবনগুলো ছিল পরিত্যক্ত এবং নড়বড়ে। তবে কখনো ধর্মপুর ইউনিয়ন পরিষদের পিছনে ডাকুয়া জমিদারদের আমলে নির্মিত একটি মসজিদ রয়েছে, যেখানে এখনো নিয়মিত নামাজ আদায় হয়। লোকমুখে জানা যায় এ জমিদার ব্রিটিশ শাসনামলে খাজনা আদায় করত বলে মানুষ তাদেরকে ডাকুয়া বলে সম্বোধন করত। তৎকালীন সময়ে উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার বিয়ের সময় প্রচুর যৌতুকের প্রচলন ছিল। এ সময় মেয়ের বিয়েতে মেয়ের বাবা যৌতুকের টাকা দিতে অপারগ হলে কিংবা এ জাতীয় কোনো রকম সমস্যায় পড়লে ডাকুয়া পরিবারের সদস্যরা বিপদগ্রস্তদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেন। আবার এলাকার উন্নয়নে ডাকুয়া জমিদার পরিবারের সদস্যরা নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব প্রভৃতি নির্মাণ করতেন। উদাহরণ হিসেবে বলা যায় 1958 সালে ধর্মপুর ডিডিএম দৌলত ডাকুয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 1972 সালে ধর্মপুর পিএন পলকজান্নেসা উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।
ডাকুয়া জমিদার বাড়ির পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লোকমুখে প্রচারিত একটি ঘটনা হলো মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী সারা দেশে তাণ্ডব চালায়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানিরা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ধর্মপুরের দিকে অগ্রসর হলে ডাকুয়া পরিবারের নেতৃত্বে স্থানীয় জনগণ ধর্মপুরের প্রবেশদ্বার মাঠের হাটে একটি বড় ব্রিজ ভেঙে ফেলে। ব্রিজ ভাঙার কারণে পাকিস্তানিরা আর এলাকায় প্রবেশ করতে পারেনি, ফলে মুক্তিযুদ্ধের সময়ও ওই এলাকা রক্ষিত ছিল। সর্বোপরি একথা বলা যায়, ডাকুয়া জমিদার বাড়ির সদস্যরা এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইটাই তোমরা এভাবে লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটি ইতিহাসের দলিল তোমরা তৈরি করবা। তো আমি আবারও বলতেছি, তোমাদের এলাকার কোনো এরকম ঘটনা থাকলে সেগুলো লোকমুখে শোনার পর বিভিন্ন ব্যক্তির থেকে দলগতভাবে সাক্ষাৎকার নিবা এবং সেগুলোর ফলাফল আমি যেভাবে বিশ্লেষণ করলাম এভাবে তোমরা লিখে দলগত কাজটি শিক্ষকের কাছে উপস্থাপন করবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের কাজগুলো নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।